নমস্কার, আপনাদের স্বাগত নিউজ আর প্রাইম নিউজে। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। অ্যাডভান্টেজ আসাম 2.0-তে যোগ দিতে সোমবার গুয়াহাটি গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার অনুষ্ঠিত হবে অ্যাডভান্টেজ আসাম 2.0 বিজনেস সামিট। গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম 2.0 বিজনেস সামিটের কার্যক্রম অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এই বিজনেস সামিটে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের রাজ্যপাল, বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, মেঘালয়ের মুখ্যমন্ত্রী। সামিটে যোগ দেবেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এছাড়া থাকবেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত এবং দেশের শীর্ষ শিল্পপতিরা। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান এবং ভুটানের বিশেষ বিনিয়োগ দল উপস্থিত থাকবেন এই সামিটে। এদিকে অ্যাডভান্টেজ আসামের জন্য 1,22,000 কোটি টাকার 240টি সমঝোতা স্মারক অনুমোদন করেছে আসাম সরকার। অ্যাডভান্টেজ আসামে বিনিয়োগ করা হবে বিভিন্ন পর্যায়ে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেশে এইচআইভি সংক্রমণের হার যেখানে 0.02%, মিজোরামে তা 2.73%। রাজ্যে মহামারীর আকার ধারণ করেছে এইচআইভি সংক্রমণ বলে সোমবার স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠক শেষে জানালেন মিজোরামের স্বাস্থ্যমন্ত্রী পি লালরিংফুই। এইচআইভি সংক্রমণের যে 67% কারণ অসুরক্ষিত যৌন মিলন বলে জানালো মিজোরামের স্বাস্থ্য দপ্তর। পরিস্থিতি উদ্বেগজনক বর্ণনা করে মহামারী মোকাবেলায় বিধায়কদের সক্রিয় পদক্ষেপের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পি লালরিংফুই। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সূর্যমণিনগর ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুর্গাপুর এলাকায়। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ভসদগড় ও গুরুতর আহত অবস্থায় দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুর্গাপুর এলাকার বাসিন্দা দিলীপ সরকারের ভাড়াটে সুকান্ত সরকারের ঘরে আগুন লাগার ফলে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন সুকান্ত সরকারের স্ত্রী বিপাশা মল্ল সরকার ও ছেলে আদিত্য সরকার। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনা সম্পর্কে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী। সুকান্ত মল্ল সরকার আর বউর নাম বিপাশা মল্ল। আহত হয়েছে কেডা কেডা? বউ আহত হয়েছে, এর বাচ্চা আহত হয়েছে। বিপাশা মল্ল সরকার আহত হয়েছে, আর বাচ্চাটার নাম আদিত্য সরকার। হেও আহত হয়েছে। বাংলাদেশের কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকার। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। রাস্তা রাস্তায় আমাদের মেয়েদেরকে হ্যারাস্ট হতে হয়। আপনার সন্ত্রাস কমাতে পারছেন, আমরা নিউজ এগুলো করে কি করবেন যে একটা মেয়ে একটা ছেলে তো নিরাপদ আপনারা দিতে পারেন নাই। তো আপনার সন্ত্রাস প্রশাসন কিছু নাই। ডাকাতি হলেও পুলিশের কাছে গেলে এখানে যাও, ওখানে যাও, এখানে যাও, নাই আমাদের নিরাপত্তা নাই। বাংলাদেশের কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর। বিমান ঘাঁটির পাশে সমিতি পাড়া অতর্কিত হামলা চালানো হয় বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। এই ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে মনে করছে সরকার। সোমবার দুপুরে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এই ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর। কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটির কাছে সংঘর্ষের অন্তত একজন গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। কক্সবাজার শহরে বিমানবন্দরে সম্প্রসারণের জমি অধিগ্রহণের জন্য স্থানীয়দের উচ্ছেদের বিষয়কে কেন্দ্র করে ঘটে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা। সংঘর্ষের কারণ অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহুদ্দিন। উল্লেখ করা যেতে পারে বাংলাদেশের কক্সবাজারে রয়েছে একাধিক রোহিঙ্গা শরণার্থী শিবির। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
অঙ্গনারী কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার গন্ডাছড়া সিডিপিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তালা ঝুলিয়ে দিল শাসক দলীয় শরিক আইপিএফটি দলের প্রতিনিধিরা। যতক্ষণ পর্যন্ত নিয়োগ সংক্রান্ত ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করা হবে ততক্ষণ আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন আইপিএফটি দলের কর্মীরা। তালা দেওয়ার ঘটনার জেরে গন্ডাছড়া সিডিপিও অফিসের কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নেই এবং অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে গন্ডাছড়ার আইপিএফটি দলের পক্ষ থেকে। Orang mapai mana engkau CDP office semua tabuk deputation mapai kau dah kasih pun office staff kerei bar-bar o jaga o joto bar niuk khai joto bar orang ni je helper worker orang ni niugung joto bar no jaga kelengkar engo joto bar no jaga o 2 number babe engo rangni binimoya jaga o mahai niuk khajak tongo jongo mone justice nango jongo mone ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালে বোর্ড পরীক্ষা শুরু হলো সোমবার থেকে। সোমবার অনুষ্ঠিত হলো উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের পরীক্ষা। এদিকে মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক লিখিত পরীক্ষা শুরু হলো সোমবার থেকে। তা চলবে 22 মার্চ 2025 পর্যন্ত। একই সঙ্গে শুরু হলো উচ্চ মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম ফাজিল কলা ও ফাজিল থিওলজি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয় ইংরেজি ভাষার পরীক্ষা। চলতি 2025 সালে উচ্চ মাধ্যমিকে রাজ্য পর্ষদের পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় বসার আবেদন করেছেন মোট 21,507 জন ছাত্রছাত্রী। উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম ফাজিল কলা পরীক্ষায় বসার জন্য আবেদন করেছে মোট 19 জন এবং ফাজিল থিওলজি পরীক্ষায় বসার জন্য আবেদন করেছে মোট 49 জন ছাত্রছাত্রী। রাজ্যের 8 জেলার 22টি মহকুমায় রয়েছে পরীক্ষা গ্রহণ কেন্দ্র। এই বছর উচ্চ মাধ্যমিকের জন্য 95টি ভেন্যু ও 60টি সেন্টার তৈরি করা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। পরীক্ষা গ্রহণ স্থলে পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং অসদুপায় ঠেকানোর লক্ষ্যে গঠিত হয়েছে পরীক্ষক দল। কেন্দ্রীয়ভাবে রাজ্য পর্ষদের তরফে মোট 4টি বিশেষ পরীক্ষক দল গঠন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় সফর করবে এই দলগুলি। দ্বাদশ শ্রেণীর জন্য যে পরীক্ষার তারিখ রয়েছে তা হলো 24 ফেব্রুয়ারি ইংরেজি পত্র দিয়ে শুরু হবে পরীক্ষা। পরবর্তী বাংলা, হিন্দি, ককবরক, মিজু 27 ফেব্রুয়ারি, রসায়ন ও রাষ্ট্রবিজ্ঞান 1 মার্চ, বিজনেস স্টাডিজ, শিক্ষা ও পদার্থবিদ্যা, হিসাব বিজ্ঞান, জীববিজ্ঞান 3 মার্চ, ইতিহাস 5 মার্চ, গণিত ও দর্শন 7 মার্চ, অর্থনীতি 10 মার্চ, মনোবিজ্ঞান 12 মার্চ, ভূগোল 14 মার্চ, সংস্কৃত, আরবি এবং পরিসংখ্যান 17 মার্চ, সমাজবিজ্ঞান 19 মার্চ, কম্পিউটার সায়েন্স 21 মার্চ এবং মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 মার্চ। 60টা সেন্টার 60 সেন্টার্স আর ভেন্যু হচ্ছে 95। আর আজকের পরীক্ষার্থী হলো 21,506 জন। এখন পর্যন্ত কিরকম চলছে পরীক্ষা শুরু হলো মাত্র আধা ঘন্টার উপরে মাত্র সময় গেল। সব দিক থেকে এখন অব্দি আমরা ভালো রিপোর্ট পাচ্ছি। সুন্দর সুস্থ ঠিকমতো পরীক্ষা শুরু হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর পরদিন মঙ্গলবার 25 ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক এবং সমতুল মাদ্রাসা আলিম পরীক্ষা আর তা শেষ হবে 18 মার্চ। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা। এরপর 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলা, ককবরক, হিন্দি, মিজো ভাষার পরীক্ষা। তারপরে 4 মার্চ অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান বিষয়ের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বিষয়ের অর্থনীতি ও ভূগোল পরীক্ষা। বিজ্ঞান বিষয়ের পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে 8 মার্চ। গণিত বেসিক এবং স্ট্যান্ডার্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে 13 মার্চ এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা হবে 18 মার্চ। রাজ্যের 8টি জেলায় 145টি ভেন্যু ও 68টি সেন্টার রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। প্রতি ক্ষেত্রেই পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে, চলবে বিকেল 3টা 15 পর্যন্ত। এর মধ্যে প্রথম 15 মিনিট থাকবে প্রশ্নপত্র দেখার জন্য, তারপর দেওয়া হবে উত্তরপত্র। সেই হিসাবে মূল পরীক্ষার সময় রয়েছে মোট 3 ঘন্টা। এবছর দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা একটি শিফটেই হবে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
নাবালিকা অপহরণের মামলা নিতে তালবাহানা করছে পুলিশ। যাত্রাপুর থানার পুলিশের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছেন সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর এলাকা থেকে অপহৃত নাবালিকার বাবা। নাবালিকাকে উদ্ধার করতে পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। যাত্রাপুর থানা এলাকার বাঁশপুকুর এলাকার নাবালিকা কন্যা শুক্রবার গভীর রাতে প্রাকৃতিক কাজের জন্য বাইরে গেলে বড় নারায়ণ এলাকার যুবক ওমর ফারুক তাকে জোরপূর্বক অপহরণ করে একটি ইকো গাড়িতে করে পালিয়ে যায় বলে অভিযোগ অপহৃতা নাবালিকার বাবার। ঘটনার পরের দিন শনিবার নাবালিকার পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানায় ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ জানানোর পরও মামলা রেজিস্ট্রি করতে তালবাহানা করছে পুলিশ। এমনকি অপহৃতা মেয়েটিকে উদ্ধার করতে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে অপহরণকারীর পরিবারের সঙ্গে আপোষ করে নেওয়ার উপদেশ দেওয়া যাত্রাপুর থানার পুলিশ। অভিযোগ, নাবালিকা কন্যার বাবা ও এলাকাবাসী নাবালিকা অপহরণের মামলা নিয়ে যাত্রাপুর থানার পুলিশের তালবাহানার বিষয়ে বিস্তৃত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অপহৃতা নাবালিকার বাবা। তারা আমরা টাইম দিয়েছি আপনার 10টার দিকে যাওয়ানোর লাগে। তো 10টার দিকে গেছে, যাওয়ানোর পর আমরা অ্যাপ্লিকেশন করছি। তো অ্যাপ্লিকেশন করানোর পরে আবার তারা আমরা আবার বড়বাবু কিন্তু ইয়া করছে বিকেল পর্যন্ত কিন্তু তোমরা অপেক্ষা করো, এরপরে আবার আমরা বিকেলে পরে দেখবো কই। এরপরে আবার বিকেলে গেছি, যাওয়ানোর পরে আবার কইতেছে ওখানে তো আর নাম্বারটা বন্ধ, কারণ আমরা এটা কিন্তু ট্যাগ হইতে আছে না। তাহলে অন্য আমরা 24 ঘন্টা ফার্স্ট অন ছাড়া কিন্তু আমরা এটা কিছু করতে পারতেছি না। তার বিরুদ্ধে কি মামলা করতে গেছেন? হ্যাঁ। চাকরির দাবিতে একাধিকবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েও কোনো উত্তর না পেয়ে চাকরি সংক্রান্ত তথ্য জানতে পুনরায় সোমবার টিআরবিটি দপ্তর পরিদর্শনে যান এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা। চাকরি সংক্রান্ত তথ্য জানতে টিআরবিটি দপ্তরে গেলে কোনো আধিকারিক না থাকার কারণে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছু জানতে পারেননি চাকরি প্রার্থীরা। সম্প্রতি 1887টি শূন্য পদে নিয়োগের ব্যাপারে সংবাদপত্রে প্রকাশের বিষয়টি উল্লেখ করে 2022 সালের এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীদের মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনার মাধ্যমে সকলকে একসঙ্গে নিয়োগ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন প্রার্থীরা। মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তথা ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়ের কাছে এতটুকু অনুরোধ করব, যেহেতু আমাদের আজকে পেপারে দেখলাম একটা দৈনিক সংবাদে 1887 মতো আমাদের এসটিজিটি পোস্ট আছে যেহেতু, তাহলে সেকেন্ড টাইম ইতিহাসে প্রথম এসটিজিটি এক্সামে সেকেন্ড টাইম নোটিফিকেশন আউট হবে ত্রিপুরা রাজ্যে। পরীক্ষা হয়ে যাওয়ার পর সরাসরি না হলেও মহিলাদের আর্থিক সশক্তিকরণের উদ্দেশ্যে পরোক্ষভাবে কাজ করে চলেছে ভারতের রিজার্ভ ব্যাংক। সোমবার মহিলাদের আর্থিক সশক্তিকরণের এক কর্মশালায় এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেটিনালদো। কর্মশালাটি রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজন করে ভারতীয় রিজার্ভ ব্যাংক ত্রিপুরা শাখা। মহিলাদের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের আর্থিক সাক্ষরতা সপ্তাহ 2025 কর্মসূচি পালনের অঙ্গ হিসেবে আয়োজিত হয় এদিনের কর্মশালা। Taken up a number of programs, though it is not giving directly to the beneficiaries, but through the other banks, it is creating a atmosphere that you can have this scheme, particularly all these schemes, you can take advantage of that. Like that, by giving শনিবারই অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা সোমবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই ক্ষেত্রে বন দপ্তরের অধীনে 104টি ফরেস্টার পদে, অর্থ দপ্তরের অধীনে 140টি অডিটর পদে, সমবায় দপ্তরের অধীনে 30 অডিটর, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রুপ সি, নন গেজেটেড 2টি পদে নিয়োগের রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে দপ্তরের অধীন 34টি সুপারভাইজার পদে, পর্যটন দপ্তরের প্রমোশনের ভিত্তিতে 2 জন আপার ডিভিশন ক্লার্ক এবং 3 জন সরাসরি গ্রুপ টি পদে, স্বাস্থ্য দপ্তরের অধীনে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের 2টি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের মাধ্যমে। ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন 104খানা পোস্ট ফরেস্টার, যেগুলো দপ্তরের দ্বারা ফিল আপ করা হবে এবং তার পরীক্ষার মাধ্যমে একটা বোর্ড তৈরি করা হবে। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। এবার গুলিবিদ্ধ হলেন আমবাসা মহকুমার উপনগর এলাকার 27 বছর বয়সী নীলিমা রিয়াং নামে এক জনজাতি মহিলা। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। সোমবার সকাল আনুমানিক 9টার সময় নিজ বাড়িতে পাঁচরা বোনার সময় নীলিমা রিয়াং পেছন দিক থেকে গুলিবিদ্ধ হন। গুলিটি তার কোমরের নিচের অংশে একদিকে আঘাত করে অপরদিকে বেরিয়ে যায়। কে বা কারা এবং কোথা থেকে গুলি করা হয়েছে সেই ব্যাপারে কিছু বলতে পারেননি নীলিমা রিয়াংয়ের পরিবারের লোকজন। আমবাসা উপনগর এলাকার জনজাতি মহিলা নীলিমা রিয়াংয়ের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সম্পর্কে বিস্তারিত পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। রাজ্য পুলিশের 1916টি কনস্টেবল পদে নিয়োগ, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরে 100 জন, এমপিডব্লিউ নিয়োগ, অগ্নি নির্বাপক দপ্তরে 329টি পদে নিয়োগের ঘোষণা দিয়েও এক্ষেত্রে বছর গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত শুরুই হয়নি নিয়োগ প্রক্রিয়া। স্বাভাবিক কারণেই বিভিন্ন দপ্তরে শূন্য পদ থাকা সত্ত্বেও কেন হচ্ছে না নিয়োগ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের শিক্ষিত বেকাররা। প্রতিশ্রুতি ছিল বছরে 50,000 সরকারি চাকরি প্রদান হবে। এই প্রতিশ্রুতি মোতাবেক রাজ্যে 3,50,000 বেকারের সরকারি চাকরি হওয়ার কথা ছিল 7 বছরে। অথচ বাস্তব হলো গত 7 বছরে মাত্র 16,091 জনের চাকরি হলো রাজ্যে। অথচ রাজ্যে প্রায় 56,000 সরকারি শূন্যপদ রয়েছে বলে বিধানসভায় জানিয়েছিল বিরোধী দল, যেখানে নিয়োগ অধরা। 2017 সালে রাজ্যে মোট সরকারি কর্মীর সংখ্যা ছিল 1,58,220 জন, আর 2023 সালে ডিসেম্বর পর্যন্ত সে সংখ্যা নেমে দাঁড়িয়েছে 1,02,091 জনে। ফলে রাজ্যের 56,000 পদ শূন্য, তা প্রমাণিত হচ্ছে অঙ্কের হিসেবেই। 2018-19 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ সমস্ত দপ্তরে মোট 16,091 জনকে নিয়মিত চাকরি দিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে বুনিয়াদী শিক্ষা দপ্তরে 4,807 জন, সেকেন্ডারি এডুকেশন দপ্তরে 2,217 জন, রাজ্য পুলিশ দপ্তরে 1,591 জন, স্বাস্থ্য দপ্তর 1,030 জন, কৃষি দপ্তরে 726 জন, পূর্ত রাস্তা দপ্তরে 550 জন, পঞ্চায়েত দপ্তরে 453 জন, রাজস্ব দপ্তরে 298 জন, জিএপি
পিএনটি দপ্তরে 264 জন, উচ্চশিক্ষা দপ্তরে 252 জন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 169 জন, গ্রামোন্নয়ন দপ্তরে 116 জন, শিল্প ও বাণিজ্য দপ্তরে 87 জন, জনজাতি কল্যাণ দপ্তরে 109 জন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে 83 জন, মৎস্য দপ্তরে 77 জন, তথ্য ও সংস্কৃতি দপ্তরে 55 জন, খাদ্য দপ্তরে 46 জন, ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্ট দপ্তরে 35 জন, নির্বাচন দপ্তরে 23 জন, গ্রুপ ডি পদে 2437 জন এবং অন্যান্য দপ্তরে 666 জনকে নিয়োগ করা হয় নিয়মিত পদে। এর মধ্যে 14,219 জনকে নিয়োগ করা হয়েছে অনিয়মিত কর্মী হিসেবে। তাদের সকলকে 5 বছর ফিক্সড পে স্কেলে নিয়োগ করা হয়েছে চাকুরিতে। সরকারি ও বেসরকারি গার্ড মিলিয়ে 2,987 জনকে এবং আউটসোর্সিং ও চুক্তির ভিত্তিতে 5,771 জনকে নিয়োগ করা হয়েছে সরকারি বিভিন্ন দপ্তরে। যদিও বাস্তব হলো এই চাকরিগুলোর নেই কোনো নিরাপত্তা। 2018-19 থেকে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত 1,262 জন এসপিও পদে নিয়োগ হয়েছেন সাম্মানিক ভাতার ভিত্তিতে। এছাড়া সাম্মানিক ভাতাতেই 1,039 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 1,160 জন হেল্পার পেয়েছেন নিযুক্তি। রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে আরক্ষা দপ্তরে 1,916টি কনস্টেবল পদে নিয়োগ, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরে 100 জন এমপিডব্লিউ নিয়োগ, অগ্নি নির্বাপক দপ্তরে 329টি পদে নিয়োগের ঘোষণা দেওয়ার পর বছর গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত শুরু হয়নি নিয়োগ প্রক্রিয়া। এমনকি আরক্ষা দপ্তরের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদে 6,066টি জনের নিয়োগও অধরা। স্বাভাবিক কারণে প্রায় অর্ধলক্ষাধিক শূন্য পদ থাকা এক্ষেত্রে নিয়োগ অধরা থাকার প্রশ্ন তুলছেন রাজ্যের শিক্ষিত বেকাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে নির্মীয়মান 6টি জাতীয় সড়কের কাজ 56% শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার বিএন মল্লিক বোরেস ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে বহিরাজ্য থেকে আগত খেলোয়াড়দের ত্রিপুরার পর্যটন স্থলগুলো ভ্রমণ করার আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় হীরা মডেলের কারণে সাবরুম পর্যন্ত পৌঁছে গেছে ব্রডগেজ। রাজ্যে নির্মীয়মান 6টি জাতীয় সড়কের কাজ 56% শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার আগরতলা উমাকান্ত ময়দানে বিএন মল্লিক পুলিশ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে বহিরাজ্য থেকে আগত খেলোয়াড়দের ত্রিপুরার পর্যটন স্থলগুলি ভ্রমণ করার আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী। उस हिसाब से आप देखिए त्रिपुरा में कभी अभी जिस तरह हीरा मॉडल उन्होंने दिया, नेशनल हाईवे, इंटरनेट, उसके बाद रेलवे, एयरवे, सब चीज माननीय प्रधानमंत्री जी के लिए संभव हुआ। मुझे मालूम है बहुत यहाँ पर पुलिस पर्सनल जो आए हैं, ट्रेन से भी बहुत लोग आए हैं। पहले ये संभव नहीं था। हम लोगों का ट्रेन त्रिपुरा में था ही नहीं, एक छोटा सा है वो धर्मनगर में मीटर गेज में था, अभी ब्रॉड गेज यहाँ पर साबरूम तक पहुंच गया। आप देखिए यहाँ पर नेशनल हाईवे, 6 नेशनल हाईवे अभी त्रिपुरा में करीब करीब ये फिनिशिंग टच में है। अबाउट 56% मेरे पास जो खबर है खत्म हुआ है। तो इस तरह त्रिपुरा में अभी जिस तरह एक सुकून है, सभी जगह कम्युनिकेशन इतना डेवलप हुआ। एयरपोर्ट आप देखें यहाँ पर वन ऑफ द बेस्ट एयरपोर्ट इन नॉर्थ ईस्टर्न रीजन, इवन इन द कंट्री, इफ आई एम नॉट रॉन्ग। तो उस हिसाब से मैं समझता हूं त्रिपुरा में खाली खेलने के लिए आप मत आइए, खेल तो होगा, लेकिन त्रिपुरा को घूमिए। मैं यहाँ जो आधिकारिक है जो ये ऑर्गेनाइज कर रहे हैं पुलिस डिपार्टमेंट से, मैं इनको कहूंगा जहां जहां हमारे यहाँ टूरिज्म का बंदोबस्त है, टूरिज्म स्पॉट है, सभी जगह सब घूमे और जाने, त्रिपुरा को जाने। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী আইন শৃঙ্খলার ক্ষেত্রে গোটা দেশে নিচের দিক থেকে 3 নম্বরে রয়েছে ত্রিপুরা। প্রতিটি নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণভাবে। গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকার সুবাদে বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ মানুষের বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। त्रिपुरा में अभी अभी जो एनसीआरबी का जो तथ्य हम लोगों के पास है, नीचे से हम लोग लॉ एंड ऑर्डर सिचुएशन बनाने में 3rd पोजीशन में, और मैं इसीलिए डीजीजी साहब को और उनका टीम को मैं धन्यवाद देना चाहता हूं। कुछ दिन पहले यहाँ पर इलेक्शन, जो हम जानते हैं यहाँ पर इलेक्शन भी हुआ है, हर इलेक्शन में
जिस तरह यहाँ पर शांति बना के रखा है, खास करके हमारा त्रिपुरा में सभी लोगों में एक विश्वास आया है कि यहाँ पर डेमोक्रेसी कैसे मेंटेन करना है, ये एक विश्वास सबके पास आया है। ৭৩তম বিএন মল্লিক অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হলো সোমবার থেকে। 12 দিন ব্যাপী এই টুর্নামেন্ট চলবে 7 মার্চ পর্যন্ত। এই মেগা টুর্নামেন্টে অংশ নেবে 45টি দল, এর মধ্যে রয়েছে 36টি পুরুষ ও 9টি মহিলা ফুটবল দল। ত্রিপুরায় সিনিয়র লেভেলে এই প্রতিযোগিতার আয়োজন এই প্রথম। 25টি রাজ্য, 4টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 7টি কেন্দ্রীয় বাহিনী থেকে 1500-র মতো ফুটবলার অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। রাজ্যের 5টি অ্যাস্ট্রোট্রাফ ফুটবল মাঠে হবে প্রতিযোগিতার ম্যাচগুলি। আগরতলার পাশাপাশি জিরানিয়া, মোহনপুর, জম্পুইজলা এবং উদয়পুরেও অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচ। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলা কিছু ফুটবলারকে খেলতে দেখা যাবে টুর্নামেন্টে। উদ্বোধন ও ফাইনাল ম্যাচ হবে উমাকান্ত স্টেডিয়ামে। সব মিলিয়ে প্রতিযোগিতায় ম্যাচ হবে 102টি। এর মধ্যে পুরুষ ফুটবল টিম অংশ নেবে 81টিতে এবং মহিলা ফুটবল টিম অংশ নেবে 21টি ম্যাচে। এই প্রতিযোগিতার বিভিন্ন ম্যাচ পরিচালনা করার জন্য রেফারি থাকছেন 40 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।